তো আমরা বলবো যে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট মাস্ট বি স্টপ, কারণ ও আরাকান খান্দে যে দিল্লান কতদিন তোমার ন দেখির মুখখান, ও বলে ও চলে গেছে কানাডায়, ও ভালো অপরচুনিটি পেয়েছে হয়তো, এবং সেটা তো তার লিডার তার রিপ্রেজেন্টেটিভ এগ্রি করছে না। এবং সে যদি ধরেন তার জনগণকে, তার মানুষকে, তার কমিউনিটির মানুষকে সে যদি বলতো 1,00,000 মানুষের সামনে সে যদি এই গান গাইতো, তার পিছনে হ্যামিলেনার বাঁশিওয়ালার মতো হয়তো ওই এই তুমরু এটা গুমদুম হয়ে লাইন ধরতো সবাই আরাকানে যাওয়ার জন্য। এখন ছেলেটা চলে গেছে কানাডায়, কীভাবে সে গান গাইবে, কীভাবে কানেক্ট করবে তার জনগোষ্ঠীকে? এবং এখানে আরও কিছু টেকনিক্যাল ব্যাপার আছে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্টের, এটা আমি ফিলোসফিক্যাল বলছি, যে রিসেটেলমেন্টের একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে, এটা গেটওয়ে মনে করছে যে বাংলাদেশ থেকে কানাডা, অস্ট্রেলিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ। বাট আমরা চাচ্ছি, কথা বলছি রিপ্যাট্রিয়েশন নিয়ে। সো টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে ক্যাম্পে, আমরা ক্যাম্পে যেহেতু কাজ করছি, আমি ক্যাম্পে কিছু আপনার উদাহরণ দিই, যে ক্যাম্পে রিসেটেলমেন্টের কারণে এটার একটা ক্রাইটেরিয়া হচ্ছে ভালনারেবিলিটি, সো সেফটি সিকিউরিটি। তো প্রচুর মানুষ আমাদের কাছে অ্যাপ্লাই করছে নিজেকে ভালনারেবল প্রুভ করার জন্য, এটা নিয়ে কম্পিটিশন হয়েছে, এবং অনেক জায়গায় সময় দেখা যায় যে কিছু ভালনারেবিলিটি, কিছু সেফটি সিকিউরিটি সঠিক নয়, এটা আমাদের তদন্তে ইনভেস্টিগেশন করে পাওয়া গেছে। সো এই যে মানুষের মধ্যে এক ধরনের কম্পিটিশন ভালনারেবল নিজেকে প্রুভ করার, এবং যারা যাচ্ছে এই 9 বছরে 6-7 হাজার গেছে, তাই না, বাকি যারা আছে সবাই নিজেদেরকে বঞ্চিত মনে করছে। এই যে বিশাল একটা জনগোষ্ঠী বঞ্চিত মনে করা, এটাও তো পজিটিভ কোনো কিছু না। সো আসলে রিপ্যাট্রিয়েশন হচ্ছে একমাত্র সলিউশন এই রেসপন্সে, আর কোনো সলিউশন নাই। সো আমাদের পলিসি এবং ইনিশিয়েটিভও ভেরি ক্লিয়ার। এবং হোস্ট গেস্ট সম্পর্কের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি, এবং তার আগে আমি আরেকটু মার্সেলের একটা বক্তব্যকে একটু ক্লিয়ার করি, হয়তো এটা নিয়েও আমার মনে হয় যে একটা ধারণা হতে পারে, মিসইন্টারপ্রিটেশন হতে পারে, যেটা হচ্ছে আমি যখন তাদের সাথে কথা বলি তাদের ভাষায়, রোহিঙ্গা ভাষায়, তো আমি এইরকম করে বলি যে তোমারা আর দেশত আইছু এন্ডা আশ্রয় লইও, আবার আল্লাহ যেদিনে হুকুম দিব যাবে গই, ঠিক আছে? তো এই দেশত আইছু যে তো মনোহর তোমারে গরু গুস্ত দিয়ে ভাত খাবে বেললে ফতিয়ত রাতা করে জঁরা খাবাই বেললাই, কিন্তু আই নিজে হাজি খসুর বৌদি তোমার গরু গুস্ত কেন খাবাই, দ্যাট ইজ আওয়ার লিমিটেশন। এটাও খুব ক্লিয়ার। সো অনেকেই বলে যে লাইভলিহুড বা অনেক কিছু নিয়ে আমাদের বলে, বাট আমাদেরও কিছু পজিশন ক্লিয়ার, যে আমি এমন কোনো স্টেপ নিব না যেটা আমাদের হোস্ট কমিউনিটির ইকোনমি, হোস্ট কমিউনিটির লাইভলিহুডকে ক্ষতি করবে, সেটা আমরা করতে পারি না। আর আমার এই ক্যাপাসিটি, হ্যাঁ, আমরা ডেলি ক্যাম্পে 240 লক্ষ লিটার পানি মিনিমাম সরবরাহ করি 12 লক্ষ জনগোষ্ঠীর জন্য। 240 লক্ষ লিটার, 24 মিলিয়ন লিটার্স অফ ওয়াটার এভরিডে মিনিমাম সরবরাহ করি। পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, তাই না? সো আমি যেমন পাহাড়ে কাজ করেছি, একবার দক্ষিণাঞ্চলে সুন্দরবনের কাছাকাছি কাজ করেছি, পানির ক্রাইসিস আছে না? তা আমি পুকুরের পানি খাচ্ছি না, পাহাড়ে 2-3 কিলোমিটার দূরে গিয়ে পানি সরবরাহ করতে হচ্ছে না। সো আমাদের তো এর চেয়ে বেশি ক্রাইসিস আছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তার লাইফ অ্যান্ড ডিগনিটিকে সেভ করে তাকে আসলে আমরা সাপোর্ট দিচ্ছি, কারণ সে যাতে ওই লাইফ অ্যান্ড ডিগনিটির সাথে তার দেশে নিরাপদে ফেরত যেতে পারে। এই বিষয়ও আসলে খুব পরিষ্কার। এবং পরিচয়ের যে বিষয়, সেটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। রিপ্যাট্রিয়েশনে TRRC ভূমিকা আমি অলরেডি বললাম, আমাদের সকল কাজ কিন্তু রিপ্যাট্রিয়েশন নিয়ে। আমি নিজে অন্তত 100-র উপরে লেকচার দিয়েছি যেগুলো রিপ্যাট্রিয়েশন নিয়ে, 100-র উপরে আমি নিজে। একটা 10 মিনিট করে যদি হয় তো 1000 মিনিটের বেশি হয়। আমি পার্সোনালি, হ্যাঁ, যখন আমি মানে বিভিন্ন ধরনের লেকচার দিই, তখন বক্তৃতা ওদের সাথে এঙ্গেজ করি। সো এটা আমাদের ভূমিকা, আমরা কাজ করছি, আমাদের সকল কাজ কিন্তু রিপ্যাট্রিয়েশনকে কেন্দ্র করে। এখানে পলিসির কথাটা আমি ক্লিয়ার করলাম যতটুকু আমি বুঝছি। রোহিঙ্গা আইডেন্টিটির ব্যাপারেও ক্লিয়ার, এটা একটা সংকট, এই বিষয়েও আমরা সবাই একমত। এটার একমাত্র সমাধান রিপ্যাট্রিয়েশন, এই বিষয়ে আমাদের সবার কোনো দ্বিমত নাই। এটার চ্যালেঞ্জ নিয়ে আমরা বিভিন্নজন বলছি যে চ্যালেঞ্জগুলো কি। আপনারা বলেছেন ইউনিটি,
আপনারা ইউনিটির কথা বলছেন কাদের, তাদের রোহিঙ্গা জনগোষ্ঠীর, এটা তারা নিজেরাও বলেছে। তো আমি যখন বক্তব্য দিই আমি বলি যে তোমাদের তিনটা জিনিস দরকার, ইউনিটি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড স্যাক্রিফাইস। এই যে নিজের জনগোষ্ঠীর জন্য নিজেকে ইউনাইটেড থাকা, কাজ করা এবং স্যাক্রিফাইস মাইন্ডেড হওয়া, একজন আরেকজনকে হেল্প করা, সহযোগিতা করা এবং এই 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 একজন আরেকজনকে মিলেমিশে থাকা, এই জিনিসটা আমার মনে হয় যে এই চ্যালেঞ্জগুলা তারা মোকাবেলা করতে হবে। আর ওই যে বললাম আমরা রোহিঙ্গা সেন্টার, আরেকটা হচ্ছে আরাকান রোহিঙ্গা ফুটবল লিগ, যেটা আমরা প্রতি বছর করি, এটাও কিন্তু রিপ্যাট্রিয়েশন সেন্ট্রিক, এটা সবচেয়ে বড় ইভেন্ট ক্যাম্পে, এবং এখানেও ওরা খুব দারুণভাবে ইনভলভ হয়। যে দলগুলার আমরা নাম দিই, এগুলো কিন্তু সব রাখাইনের বিভিন্ন এলাকার নাম। আর জিও পলিটিক্যাল ইস্যু, ডিপ্লোমেসি, এগুলো অনেক এক্সপার্টাইজের ব্যাপার আছে, আমি এগুলো নিয়ে খুব বেশি বলবো না। আমার কমন সেন্স থেকে আমার পার্সোনাল ভিউ হচ্ছে এটা আসলে মায়ানমারকে আমরা কীভাবে ডিল করছেন সে ব্যাপার আছে এখানে, সিরিয়াসনেস এবং এঙ্গেজমেন্ট। মার্সেল বলছে নেবারিং কান্ট্রির সাথে সম্পর্ক কীরকম, এটা একটা ব্যাপার আছে। ফর এক্সাম্পল আমি বলি, এটা আমাদের যারা আছে আপনাদের বলছি, আমরা এখানে কেউ বার্মিজ ভাষা জানি? এনিবডি? হ্যাঁ, আমি স্টার্ট করেছি, আমি শেখা শুরু করছি নিজে পার্সোনালি। আমরা কেউ জানি না ধরে নিলাম। আচ্ছা, আমাদের ইউনিভার্সিটি, স্যার আপনার ইউনিভার্সিটিতে বার্মিজ ভাষা শেখায় না? বার্মিজ মার্কেট আছে কিন্তু। তো আমার IML ঢাকা ইউনিভার্সিটি মডার্ন ল্যাঙ্গুয়েজে মনে হয় না শেখায়। তো আপনি বার্মিজ ডিল করছেন, আপনি একজন কোনো অফিসিয়াল জানে? আমি জানি না, জানে কিনা। সো এই যে এই ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের সকলের বোঝাপড়ারও তো কিছু আছে, যেটা আমাদের খোকা ভাই বলছে যে এক পাক্ষিক হয়ে গেছে, আরেকজনকে গুরুত্ব দেওয়া। সো আমার মনে হয় যে আপনারা অনেকেই অ্যাড্রেস করেছেন অনেক বিষয় এবং এগুলা রাইটলি পয়েন্টেড আউট। এখন হচ্ছে আসলে সময়ের ব্যাপার আছে, ওয়াক্ত আনা পড়েগা, তাই না? এবং হচ্ছে তাদের নিজস্ব চিন্তা কি, সবাই যেতে চায়, সবাই, প্রত্যেকেই কোথায় তার নিজের ঠিকানা, তার বাড়িতে মায়ানমারে। হ্যাঁ, আমার সাথে 1 লক্ষ বলেছে হাত তুলে। কখন বলেছে? ওই যে জাতিসংঘের মহাসচিব যখন আসছিল তখন আমি আগে ব্রিফিং দিচ্ছিলাম, একটু সবাইকে বলে দিচ্ছিলাম। তো আমি যখন বলছি আরাকানলা ফ্যাট ফোর কিনা, হ্যাঁ খন যাইতেছো আরাকান, সবাই হাত তুলছে। তো আমি বলছি যে আমি কেউ না, আমার সাথে বলছে 1 লক্ষ যাবে। তো ওদের কেউ যদি এভাবে ডাক দেয় তাহলে তো সবাই চলে যাওয়ার কথা, তাই না? তো আমরা দোয়া করি, সাইদুল্লাহ আছে, ইউনাইটেড কাউন্সিল অফ রোহিঙ্গা আছে, মজিব আছে, তাদের ইয়ুথ, সবার জন্য আপনারা যেরকম দোয়া করছেন, উইশ করেন। এই মানুষগুলা পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ, সবচেয়ে পিছিয়ে মরা মানুষ, নির্যাতিত মানুষ। তারা তাদের শত শত বছরের আবাদ করা যে ভূমি আরাকান, সেখান থেকে বাস্তুচ্যুত হয়ে আমাদের দেশে আসছে। আমরা চাই সবাই মিলে তারা তাদের দেশে তাদের মতো করে ফিরে যাবে ইনশাআল্লাহ, এবং সেদিন হয়তো তাদের জীবনটা তারা ফিরে পাবে, এবং আমরা হয়তো আর প্রশ্ন করা লাগবে না যে ঈশ্বর তাকে ওই ভদ্রপল্লীতে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আইডেন্টিটি দিয়েছেন যে তিনি আরাকানের, মায়ানমারের রোহিঙ্গা, এবং সে তার দেশে ফেরত যেতে চায়। এ বিষয়ে আমরা সবাই একমত, আমরাও তাদের জন্য দোয়া করি। অনেক গুড উইশ ফর দ্য কমিউনিটি, অ্যান্ড আপনারা যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে কিছু কথা বলেছি স্যারের পাশে বসে, এটা আমি মানে স্টুডেন্ট হিসেবে হয়ে শিক্ষকের পাশে বসে কথা বলার মতো আমার মনে হয় যে আমি কিছু জিনিস মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। আমি যতটুক নোট নিয়েছি, সো যে নূর হাসিমের মেয়ে নূর কায়দার ভবিষ্যৎটা আমরা আশা করি যে আরাকানে হবে, এবং এই মানুষগুলার পিতামাতার কবরের পাশে তাদের কবর হবে।